আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতের আরো একটি এপিসোডে আপনাদের সকলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এই সময়ে নির্বাচনের ব্যস্ততা চলছে, কিন্তু আপনাদের চিঠি এবং বার্তার মাধ্যমে আমরা দেশ ও দেশবাসীর সাফল্য নিয়ে একে অপরের সঙ্গে নিজেদের আনন্দ ভাগ করে নিয়েছি। এবারের মন কি বাতের শুরু দেশের এমনই এক বিরাট সাফল্য দিয়ে করছি। বন্ধুগণ, ভারত বিজ্ঞানকে সবসময় দেশের প্রগতির সঙ্গে যুক্ত করে দেখেছে। এই ভাবনার সঙ্গেই আমাদের বিজ্ঞানীরা সিভিল নিউক্লিয়ার প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের প্রচেষ্টায় এই কার্যক্রম রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর ফলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এনার্জি সেক্টর এবং হেলথ কেয়ার সেক্টর ব্যাপকভাবে লাভবান হয়েছে। কৃষিকাজ থেকে শুরু করে আধুনিক উদ্ভাবকদেরও ভারতের সিভিল নিউক্লিয়ার প্রোগ্রাম অনেক সাহায্য করেছে। বন্ধুগণ, কিছুদিন আগেই আমাদের নিউক্লিয়ার সায়েন্টিস্টরা আরো একটি বড় সাফল্যের মাধ্যমে ভারতের গৌরব বৃদ্ধি করেছেন। তামিলনাড়ুর কলপক্কমে ফাস্ট ব্রিডার রিয়েক্টর ক্রিটিক্যালিটি অর্জন করেছে। আসলে ক্রিটিক্যালিটি হলো সেই পর্যায় যেখানে রিয়েক্টর প্রথমবার সেলফ সাস্টেইনিং নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশনে সফলতা অর্জন করে। এই পর্যায়ের অর্থ হলো রিয়েক্টর অপারেশন ফেজে পৌঁছানো। ভারতের নিউক্লিয়ার এনার্জি যাত্রায় এটি একটি ঐতিহাসিক মাইলফলক। আর বড় কথা হলো এই পারমাণবিক রিয়েক্টরটি সম্পূর্ণরূপে স্বদেশী প্রযুক্তিতে নির্মিত। বন্ধুগণ, একে ব্রিডার রিয়েক্টর কেন বলা হয়? এর পেছনেও একটি কারণ আছে। এটি এমন একটি সিস্টেম যা শক্তি উৎপাদনের পাশাপাশি ভবিষ্যতের জন্য নতুন জ্বালানিও নিজেই তৈরি করে। বন্ধুগণ, আমার মার্চ 2024 সালের সেই সময়ের কথাও মনে আছে, যখন আমি কলপক্কমে রিয়েক্টরের কোর লোডিং এর সাক্ষী হয়েছিলাম। আমি সেই সকলকে অভিনন্দন জানাই যাঁরা ভারতের পারমাণবিক কার্যক্রমে নিজেদের অমূল্য অবদান রেখেছেন। দেশবাসীর জীবন আরো ভালো এবং সহজ করে তোলার জন্য তাঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে উন্নত ভারত গড়ার আমাদের সংকল্পও এক নতুন শক্তি পাবে। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে আজ আমি এমন এক শক্তির কথা বলতে চাই যা অদৃশ্য, কিন্তু যা ছাড়া আমাদের জীবন এক মুহূর্তও চলতে পারে না। এই শক্তি ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি আমাদের পবন শক্তি। আমাদের প্রাচীন গ্রন্থে বলা হয়েছে, বায়ুর্বা ইতি ব্যষ্টিঃ বায়ুর্বাই সমষ্টিঃ। অর্থাৎ বায়ু শুধু একটি তত্ত্ব নয়, এটি জীবনের শক্তি, এটি সমষ্টির শক্তি। বন্ধুগণ, আজ এই পবন শক্তি ভারতের বিকাশের নতুন কাহিনী লিখছে। ভারত সম্প্রতি পবন শক্তি অর্থাৎ উইন্ড এনার্জিতে বড় সাফল্য অর্জন করেছে। এখন ভারতের উইন্ড এনার্জি জেনারেশন ক্যাপাসিটি 56 গিগাওয়াটেরও বেশি হয়ে গেছে। গত এক বছরেই প্রায় 6 গিগাওয়াট নতুন ক্ষমতা যুক্ত হয়েছে। উইন্ড এনার্জিতে ভারত দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। বন্ধুগণ, আজ ভারত উইন্ড এনার্জি ক্যাপাসিটিতে বিশ্বের 4র্থ স্থানে রয়েছে। এটি আমাদের ইঞ্জিনিয়ারদের কঠোর পরিশ্রম, এটি আমাদের যুবশক্তির পরিশ্রম, এটি দেশের সম্মিলিত ইচ্ছাশক্তির প্রতীক। বন্ধুগণ, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, রাজস্থান, দেশের অনেক রাজ্য এই সেক্টরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। গুজরাটের কচ্ছ, পাটন, বানাসকাঁঠার মতো অঞ্চল যেখানে আগে শুধু মরুভূমি দেখা যেত, আজ সেখানে বড় রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি হচ্ছে। এর সুবিধা
যুবকরা পাচ্ছে, নতুন সুযোগ তৈরি হচ্ছে, নতুন স্কিল বিকশিত হচ্ছে, কর্মসংস্থানের নতুন পথ খুলছে। বন্ধুগণ, ভারতের বিকাশের জন্য সৌর এবং পবন শক্তি জরুরি। এটা শুধু পরিবেশের বিষয় নয়, এটা আমাদের ভবিষ্যতের সুরক্ষা। এতে আমাদের সকলের ভূমিকা রয়েছে। আমাদের বিদ্যুৎ বাঁচাতে হবে, আমাদের স্বচ্ছ শক্তি, ক্লিন এনার্জি গ্রহণ করতে হবে। দেশের প্রতিটি স্তরে এই ধরনের প্রচেষ্টা জরুরি, কারণ এগুলোর মাধ্যমেই বড় পরিবর্তন আসে। বন্ধুগণ, মে মাসের শুরু একটি পবিত্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে হতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই আমরা বুদ্ধ পূর্ণিমা পালন করব। আমি আপনাদের সকল দেশবাসীকে আমার অগ্রিম শুভেচ্ছা জানাই। ভগবান গৌতম বুদ্ধের জীবন বার্তা আজও ততটাই প্রাসঙ্গিক। তিনি আমাদের শিখিয়েছেন যে শান্তি আমাদের ভেতর থেকে শুরু হয়। তিনি বলেছেন যে নিজের ওপর বিজয় সবচেয়ে বড় বিজয়। আজ সারা বিশ্ব যে ধরনের মানসিক চাপ এবং সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, এই রকম সময়ে বুদ্ধের ভাবনা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বন্ধুগণ, দক্ষিণ আমেরিকার চিলিতে একটি সংস্থা ভগবান বুদ্ধের আদর্শকে এগিয়ে নিয়ে যাচ্ছে। লাদাখে জন্মগ্রহণকারী ড্রপপোন উজের রিনপোছের তত্ত্বাবধানে কাজ হচ্ছে। এই সংস্থা ধ্যান এবং করুণাকে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করছে। কোচি গুয়াজ উপত্যকায় নির্মিত স্তূপ মানুষকে শান্তির অনুভূতি দেয়। সত্যি এটা দেখে গর্ব হয়, ভারতের প্রাচীন ধারা সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে। দূর দূরান্তের মানুষও এর সঙ্গে যুক্ত হচ্ছেন। বন্ধুগণ, বৌদ্ধ পরম্পরা আমাদের প্রকৃতির সঙ্গে যুক্ত হতেও শেখায়। ভগবান বুদ্ধ একটি গাছের নিচে জ্ঞান লাভ করেছিলেন। প্রকৃতি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। দেশেও এই ধরনের প্রচেষ্টা চলছে। কর্ণাটকের কার্মা মনেস্ট্রি এর একটি ভালো উদাহরণ। এই মঠ একটি জীবন্ত বনভূমি, যা 100 একর জুড়ে বিস্তৃত। এই বনে 700-রও বেশি দেশীয় গাছ সংরক্ষণ করা হয়েছে। বন্ধুগণ, বুদ্ধের বার্তা শুধু অতীত নয়, এটা আজও প্রাসঙ্গিক এবং ভবিষ্যতের জন্যও জরুরি। বুদ্ধ পূর্ণিমার এই তিথি আমাদের প্রেরণা দেয়। আমরা যেন আমাদের জীবনে শান্তি বাড়াতে পারি, করুণাকে আপন করি এবং ভারসাম্যের সঙ্গে এগিয়ে চলি। আমার প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন আমাদের দেশে এখন 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষের জয়ন্তী থেকে শুরু করে 30শে জানুয়ারি অর্থাৎ গান্ধীজির পুণ্যতিথি পর্যন্ত সাধারণতন্ত্র উৎসব পালন করা হয়। এই উৎসবেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হল বিটিং রিট্রিট। আজ আমি আপনাদের সঙ্গে বিটিং রিট্রিট নিয়ে আলোচনা করছি, কারণ এর পেছনে একটি বিশেষ কারণ আছে। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই দেখেছেন এই অনুষ্ঠানটি বিভিন্ন ব্যান্ডের নানা ধরনের সঙ্গীত পরম্পরাকে তুলে ধরে। বিগত কয়েক বছর ধরে এতে ভারতীয় সঙ্গীতের সমাবেশ বেড়েছে, আর এটা দেশের মানুষেরও খুব পছন্দ হচ্ছে। এই বছরের বিটিং রিট্রিট সেরেমনিও খুব স্মরণীয় ছিল। এয়ারফোর্স, আর্মি, নেভি আর সিএপিএফ এর ব্যান্ডগুলো খুব ভালো পারফরম্যান্স দিয়েছিল। বন্ধুগণ, চমৎকার মিউজিকের সাথে সাথে দুর্দান্ত ফরমেশনের এই অনুষ্ঠান সকলের দৃষ্টি আকর্ষণ করে। এয়ারফোর্স ব্যান্ড সিঁদুর ফরমেশন তৈরি করেছিল, নেভাল ব্যান্ড মৎস্য যন্ত্র ফরমেশন তৈরি করেছিল। অন্যদিকে আর্মি ব্যান্ডের পারফরম্যান্সে বন্দে মাতরমের 150 বছর আর ক্রিকেটে ভারতের সাফল্যকেও তুলে ধরা হয়েছিল। বন্ধুগণ, বিটিং রিট্রিট শেষ হয়ে যাওয়ার পর এই সমস্ত পরিশ্রম, এই উপলব্ধি ধীরে ধীরে হারিয়ে যেত, কিন্তু এখন এই বিষয়ে খুব ভালো একটি প্রচেষ্টা করা হয়।
বিটিং রিট্রিটের মিউজিক প্রথমবার ওয়েভস ওটিটিতেও উপলব্ধ আছে। আগামী দিনে এটি অন্যান্য প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। আপনারা এটা অবশ্যই শুনবেন। আপনাদের নিজেদের আর্মড ফোর্সেস আর তাদের ঐতিহ্যের উপর খুব গর্ব হবে। বন্ধুগণ, বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতি সংরক্ষণের অনুপ্রেরণামূলক কাহিনী সামনে এসেছে। এই কাহিনীগুলো আমাদের আশা যোগায় আর গর্বে ভরিয়ে দেয়। আমি মন কি বাতের শ্রোতাদের সঙ্গে কিছু উদাহরণ ভাগ করে নিতে চাই। এগুলো শুনে আপনাদের মন প্রসন্ন হয়ে যাবে। প্রথমে কচ্ছের রণের কথা বলি। বর্ষা শেষ হতেই এখানকার মাটি জীবন্ত হয়ে ওঠে। প্রতি বছর লক্ষ লক্ষ ফ্ল্যামিঙ্গো এখানে আসে। পুরো এলাকা গোলাপি রঙে রঙিন হয়ে যায়। তাই একে ফ্ল্যামিঙ্গো সিটি বলা হয়। এই পাখিরা এখানেই বাসা বাঁধে আর তাদের বাচ্চাদের বড় করে তোলে। কচ্ছের মানুষ এদেরকে লাখাজি কে বারাতি বলে। এখন লাখাজি কে বারাতি কচ্ছে পরিবেশ সংরক্ষণের এক খুব সুন্দর প্রতীক হয়ে উঠেছে। বন্ধুগণ, দ্বিতীয় কাহিনীটি হলো মানুষ আর বন্যপ্রাণীদের সহযোগিতার। আর এটি উত্তরপ্রদেশের। এখানকার তরাই অঞ্চলে ফসলের সময় হাতির পাল গ্রামের দিকে আসে। এর ফলে সংঘাতের আশঙ্কা বাড়ে। কিন্তু এখন ইউপিতেও গজ মিত্রের মতো প্রচেষ্টা শুরু হয়েছে। গ্রামের লোকেরাই দল তৈরি করে হাতির ওপর নজর রাখে। তারা সময় মতো মানুষকে সতর্ক করে দেয়। এর ফলে সংঘাত কম হচ্ছে আর মানুষের মধ্যে ভরসা বাড়ছে। বন্ধুগণ, মধ্য ভারত থেকেও একটি ভালো খবর এসেছে। ছত্তিশগড়ে ব্ল্যাক বাক অর্থাৎ কৃষ্ণসার হরিণ আবার দেখা যেতে শুরু করেছে। এক সময় এদের সংখ্যা অনেক কমে গিয়েছিল, কিন্তু ক্রমাগত প্রচেষ্টা চালানো হয়েছে এবং সংরক্ষণ বাড়ানো হয়েছে। আজ এদের আবার খোলা মাঠে দৌড়তে দেখা যায়। এটা আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রত্যাবর্তন। এমনই আশা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড অর্থাৎ গোডাওয়ানের সংরক্ষণেও দেখা যাচ্ছে। এই পাখি আমাদের মরুভূমি অঞ্চলের পরিচয় ছিল, কিন্তু এক সময় এর সংখ্যা অনেক কমে গিয়েছিল। অবস্থা এমন ছিল যে পাখিটি বিলুপ্ত হওয়ার পথে পৌঁছে গিয়েছিল। কিন্তু এখন এর সংরক্ষণের জন্য বড় অভিযান চলছে। বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। প্রজনন কেন্দ্র তৈরি করা হয়েছে এবং এখন নতুন জীবনের সূচনা দেখা যাচ্ছে। বন্ধুগণ, প্রকৃতি এবং মানুষ আলাদা নয়। আমরা একে অপরের সঙ্গী। যখন আমরা প্রকৃতিকে বুঝি, তাকে সম্মান করি এবং তার সাথে মিলেমিশে চলি, তখন পরিবর্তন পরিষ্কার দেখা যায়। আজ এই পরিবর্তনই দেশের কোনায় কোনায় নতুন আশা হয়ে সামনে আসছে। আমার প্রিয় দেশবাসী, নর্থ ইস্ট আমাদের সকলের জন্য অষ্টলক্ষ্মী। এখানে প্রচুর ট্যালেন্ট আছে এবং নর্থ ইস্টের প্রাকৃতিক সৌন্দর্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। মন কি বাতেও আমরা প্রায়শই নর্থ ইস্টের মানুষের কৃতিত্ব নিয়ে আলোচনা করে এসেছি। আজও তেমনই একটি কৃতিত্বের কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আর সেটা হলো ব্যাম্বু সেক্টরের নর্থ ইস্টের সাফল্য। বন্ধুগণ, যে জিনিসটাকে একসময় বোঝা হিসেবে দেখা হতো, সেটা আজ রোজগার, ব্যবসা এবং ইনোভেশনকে নতুন গতি দিচ্ছে। আমাদের মায়েরা, বোনেরা এর সবচেয়ে বড় সুবিধাভোগী। এটা জেনে আপনারা অবাক হবেন যে ব্যাম্বুর সংজ্ঞা বদলে দেওয়ায় কত বড় পরিবর্তন এসেছে। বন্ধুগণ, ইংরেজদের তৈরি আইন অনুযায়ী ব্যাম্বুকে গাছ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল, আর এর সঙ্গে যুক্ত নিয়ম কানুন খুব কঠোর ছিল। কোথাও ব্যাম্বু নিয়ে যাওয়া খুব মুশকিল ছিল। এমন পরিস্থিতিতে এখানকার মানুষ বাঁশ সম্পর্কিত কাজকর্ম থেকে দূরে সরে যেতে থাকেন। বন্ধুগণ, 2017 সালে
আইনে পরিবর্তন করে আমরা ব্যাম্বুকে গাছের ক্যাটাগরি থেকে বাদ দিয়েছি, যার ফল সকলের সামনে আজ সমগ্র নর্থ ইস্টে ব্যাম্বু সেক্টর বিকশিত হচ্ছে। মানুষ ক্রমাগত ইনোভেশন করে, এতে ভ্যালু এডিশন করছে। বন্ধুগণ, ত্রিপুরার গোমতি ডিস্ট্রিক্টের বিজয় সূত্রধর এবং সাউথ ত্রিপুরার প্রদীপ চক্রবর্তী, তাদের কথাই বলছি। এরা নতুন আইনগুলোকে নিজেদের জন্য এক বড় সুযোগ হিসেবে দেখেছেন। তারপর এরা নিজেদের কাজকে টেকনোলজির সঙ্গে যুক্ত করেছেন। আজ তারা আগের থেকে অনেক ভালো এবং অনেক বেশি বাঁশের পণ্য তৈরি করছেন নাগাল্যান্ডের ডিমাপুর এবং তার আশেপাশের এলাকাগুলিতে। অনেক সেলফ হেল্প গ্রুপ আছে যারা বাঁশ সম্পর্কিত ফুড প্রোডাক্টসে ভ্যালু এডিশন করেছে। সেখানে খোরলো ক্রিয়েটিভ ক্রাফটের মতো টিমও আছে যারা বাঁশের ফার্নিচার এবং হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করছে। বন্ধুগণ, মিজোরামের মামিত জেলায় এমন টিম আছে যারা বাঁশের টিস্যু কালচার এবং পলি হাউস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে। আমি সিকিমে গ্যাংটকের কাছে লাগ স্থল ব্যাম্বু এন্টারপ্রাইজ টিমের ব্যাপারেও জানতে পেরেছি। এই টিম বাঁশ দিয়ে হ্যান্ডিক্রাফট, ধূপকাঠি, ফার্নিচার এবং ইন্টেরিয়র ডেকর আইটেম তৈরি করে। বন্ধুগণ, আমি এখানে কয়েকটি মাত্র উদাহরণ দিলাম। দেশে ব্যাম্বু সেক্টরের সাফল্যের এই তালিকা অনেক দীর্ঘ। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে নর্থ ইস্টের কোনো না কোনো বাঁশের পণ্য অবশ্যই কিনুন। আপনারা এটা উপহার হিসেবেও দিতে পারেন। আপনাদের এই প্রচেষ্টায় সেই সব মানুষের মনোবল বাড়বে যারা ব্যাম্বু প্রোডাক্ট তৈরি করতে ঘাম ঝরান। আমার প্রিয় দেশবাসী, দ্রুত পরিবর্তনশীল এই সময়ে টেকনোলজি আমাদের জীবনের এক অনেক বড় অংশ হয়ে উঠেছে। আজ আমরা নিজেদের অতীতকে বর্তমানের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রেও টেকনোলজির কামাল দেখছি। এই দিকে সম্প্রতি এমন এক ডেভেলপমেন্ট হয়েছে যার ফলে শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং ইতিহাসে আগ্রহীরা খুব খুশি হয়েছেন। বন্ধুগণ, কিছুদিন আগেই ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া একটি বিশেষ পোর্টালে এক অনন্য ডেটাবেস শেয়ার করেছে। এই সংস্থা 20 কোটিরও বেশি অমূল্য নথিকে ডিজিটাইজ করে সর্বজনীন করেছে। এর মধ্যে কয়েকটি তো অত্যন্ত আকর্ষণীয়। সপ্তম শতাব্দীর গিলগিট পাণ্ডুলিপি ভোজপত্রে লেখা। এখানে আপনারা অষ্টম শতাব্দীর একটি আকর্ষণীয় গ্রন্থ শ্রী ভূবালয়ও দেখতে পাওয়া যাবে। সংখ্যার উপর ভিত্তি করে এই গ্রন্থটি একটি গ্রিডের আকারে রয়েছে। রানী লক্ষ্মীবাঈয়ের সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ চিঠিও আপনারা এখানে দেখতে পারেন। এগুলি থেকে 1857 সালে তাঁর নেওয়া কিছু সিদ্ধান্তের কথা জানা যায়, যা তাঁর পরাক্রমকে তুলে ধরে। যারা নেতাজি সুভাষের বড় প্রশংসক, তাদের জন্য এখানে নেতাজির জীবন, আজাদ হিন্দ ফৌজ এবং তার ভাষণের সঙ্গে যুক্ত অনেক ডকুমেন্টস রয়েছে। আপনারা পণ্ডিত মদন মোহন মালব্যজির সঙ্গে যুক্ত অনেক ডকুমেন্টসও পাবেন। এগুলির মধ্যে বিএইচইউ এর প্রতিষ্ঠা এবং হিন্দি সাহিত্য সম্মেলনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এখানে আমাদের সংবিধান সভার সঙ্গে যুক্ত অনেক দুর্লভ নথিও উপলব্ধ রয়েছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে আপনারা www.abhilekpatal.in অবশ্যই ভিজিট করুন। এটি আপনাদের নিজেদের ইতিহাসের এক অদ্ভুত অভিজ্ঞতা দেবে। বন্ধুগণ, একবার কল্পনা করুন, আপনারা সারা বিশ্বের সবচেয়ে প্রতিভাবান মানুষদের মধ্যে রয়েছেন। আপনাদের কাছে অঙ্কের খুবই কঠিন প্রশ্ন রয়েছে। এগুলির সমাধানের জন্য সময় আছে মাত্র 4.5 ঘন্টা, অর্থাৎ সময় খুব কম এবং কম্পিটিশন ইন্টারন্যাশনাল, খুব কঠিন।
এই রকম পরিস্থিতিতে নার্ভাস হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু এই পরিস্থিতির মধ্যেই আমাদের মেয়েরা অসাধারণ কাজ করেছে। এই মাসের শুরুতে ফ্রান্সের বর্দুতে ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড আয়োজিত হয়েছিল। অঙ্কে গভীর আগ্রহ রয়েছে এমন স্কুলের ছাত্রীদের জন্য এটি একটি বড় প্রতিযোগিতা ছিল। এটি বিশ্বের সবচেয়ে সম্মানিত প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এই অলিম্পিয়াডে আমাদের মেয়েরা এখন পর্যন্ত সবচেয়ে ভালো প্রদর্শন করেছে। আমার এই প্রতিভাবান টিমটির জন্য খুব গর্ব হয়। এতে মুম্বাইয়ের শ্রেয়া মুন্দ্রা, তিরুবনন্তপুরমের সঞ্জনা চাকো, চেন্নাইয়ের শিবানী ভরত কুমার এবং কলকাতার শ্রীময়ী বেরা ছিল। এতে আমাদের টিম বিশ্বে ষষ্ঠ স্থানে ছিল। শ্রেয়া গোল্ড মেডেল জিতে ইতিহাস রচনা করেছে, সঞ্জনা সিলভার, তো শিবানী ব্রোঞ্জ মেডেল নিজের নামে করেছেন। বন্ধুগণ, এই অলিম্পিয়াডের জন্য ভারতে যে নির্বাচন প্রক্রিয়া আছে তা নিজেই খুব কঠিন। এর একটি মাল্টি স্টেজ সিলেকশন প্রসেস আছে। এতে রিজিওনাল, স্টেট এবং ন্যাশনাল লেভেলে কঠিন চ্যালেঞ্জ পার করতে হয়। এরপর সবচেয়ে ভালো প্রদর্শনকারী ছাত্রীরা এক মাসের ম্যাথমেটিক্স ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করে। এই ক্যাম্প টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশনে আয়োজিত হয়। এই ক্যাম্পের শেষে টিম সিলেকশন টেস্ট হয়। এতে পারফরম্যান্সের ভিত্তিতেই ভারতের টিম নির্বাচন করা হয়। বন্ধুগণ, প্রতি বছর সারা দেশের প্রায় 6 লক্ষ ছাত্রী এই ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড প্রোগ্রামে অংশগ্রহণ করে। সময়ের সাথে সাথে এই সংখ্যা ক্রমাগত বাড়ছে, অর্থাৎ দেশের মেয়েদের মধ্যে অলিম্পিয়াডের এই কালচার দ্রুত জনপ্রিয় হচ্ছে। এই প্রতিভাবান মেয়েদের সাপোর্ট করার জন্য আমি তাদের প্যারেন্টসদেরও প্রশংসা করি। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে এই সময়ে একটি খুব গুরুত্বপূর্ণ অভিযান চলছে, যার ব্যাপারে প্রত্যেক ভারতীয়র জানা আবশ্যক। এটি হলো জনগণনার অভিযান। এটি বিশ্বের সবচেয়ে বড় জনগণনা। বন্ধুগণ, যে বন্ধুরা আগে থেকে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন, এইবার জনগণনার তাদের অভিজ্ঞতা আলাদা হতে চলেছে। জনগণনা 2027কে ডিজিটাল করা হয়েছে। সমস্ত তথ্য সরাসরি ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করা হচ্ছে। বাড়ি বাড়ি যাওয়া কর্মচারীদের কাছে মোবাইল অ্যাপ আছে, তারা আপনার সাথে কথা বলে তাতেই তথ্য নথিভুক্ত করবেন। বন্ধুগণ, এইবার জনগণনায় আপনার অংশগ্রহণও সহজ করা হয়েছে। আপনি নিজেও নিজের তথ্য নথিভুক্ত করতে পারেন। কর্মচারী আসার 15 দিন আগে আপনার জন্য এই সুবিধা শুরু হবে। আপনি নিজের সময় অনুযায়ী তথ্য পূরণ করতে পারেন। যখন আপনি প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন, তখন আপনি একটি বিশেষ আইডি পান। এই আইডি আপনার মোবাইল বা ইমেলে আসে। পরে যখন কর্মচারী আপনার বাড়িতে আসেন, তখন আপনি এই আইডি দেখিয়েই তথ্যের সত্যতা যাচাই করতে পারেন। এতে আবার করে তথ্য দেওয়ার প্রয়োজন হয় না। সময়ও বাঁচে এবং প্রক্রিয়াটি সহজ হয়ে যায়। বন্ধুগণ, যে রাজ্যগুলিতে স্বগণনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে গণনা কর্মীদের দ্বারা বাড়িগুলির তালিকা তৈরির কাজও শুরু করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 1,20,00,000 পরিবারের বাড়ির তালিকা তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বন্ধুগণ, দেশের জনগণনা শুধুমাত্র সরকারি কাজ নয়, এটা আমাদের সকলের দায়িত্ব। আপনাদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
আপনাদের দেওয়া তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকে। এগুলি গোপনীয় রাখা হয় ডিজিটাল সুরক্ষার সাথে, এটিকে সুরক্ষিত করা হয়। আসুন আমরা সবাই মিলে এই প্রক্রিয়ায় অংশ নিই। জনগণনা 2027কে সফল করে তুলি। বন্ধুগণ, আমাদের দেশে খাওয়া দাওয়ার ঐতিহ্য শুধু স্বাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ঐতিহ্যেরই একটি আকর্ষণীয় অংশ হলো ভারতের চিজ। কিছুদিন আগে আমি টুইটের মাধ্যমে একটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। ব্রাজিলে আয়োজিত একটি আন্তর্জাতিক চিজ প্রতিযোগিতায় ভারতীয় চিজের দুটি ব্র্যান্ড প্রতিষ্ঠিত পুরস্কার পেয়েছে। এই সাফল্যের চর্চা সোশ্যাল মিডিয়াতেও খুব হয়েছে। অনেকে আমাকে বলেছেন যে ভারতে চিজের যে বৈচিত্র্য রয়েছে তা নিয়েও কথা বলা উচিত। বন্ধুগণ, ভারতের ডেয়ারি সেক্টরে অনেক বড় পরিবর্তন আসছে। এই সেক্টরে ভ্যালু এডিশন আমাদের চিরাচরিত স্বাদকে এক নতুন পরিচয় দিয়েছে। আজ ভারতীয় চিজ সারা বিশ্বে নিজের জায়গা করে নিচ্ছে। ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক বা ডিনার, সারা বিশ্বের প্লেটে ভারতের স্বাদ পৌঁছে যাচ্ছে। জম্মু কাশ্মীরের কলরি চিজের কথাই ধরুন, এটিকে কাশ্মীরের মোজারেলা বলা হয়। গুজ্জর বকরওয়াল সম্প্রদায়ের লোকেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি তৈরি করে এবং খেয়ে আসছে। তেমনি সিকিম, অরুণাচল প্রদেশ এবং লাদাখে ছুরপি খুব বিখ্যাত। পাহাড়ের সরলতা আর কোমলতা এর স্বাদেও অনুভব করা যায়। এই চিজের বিশেষত্ব হলো যে এটি ইয়াকের দুধ থেকে তৈরি করা হয়। বন্ধুগণ, মহারাষ্ট্র এবং গুজরাটে টোপলিনু পনির, যাকে সুরতি চিজও বলা হয়, সেটিও নিজের একটা আলাদা পরিচয় বহন করে। আমি এখানে মাত্র কয়েকটি নাম বললাম, কিন্তু আমাদের দেশের স্বাদের এই দুনিয়া অনেক ব্যাপক। আজ এই ঐতিহ্য নতুন শক্তি পাচ্ছে। অনেক ভারতীয় কোম্পানি এই ক্ষেত্রে বিনিয়োগ করছে। আধুনিক প্রযুক্তি আসছে, আরো ভালো প্যাকেজিং হচ্ছে এবং আমাদের পণ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের সঙ্গে এগিয়ে চলেছে। এরই ফলস্বরূপ ভারতীয় চিজ এখন দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বাজার এবং রেস্তোরাঁয় পৌঁছে যাচ্ছে। আজ আমরা লোকাল থেকে গ্লোবালের কথা বলি, তাতে ভারতীয় চিজের উদাহরণ আমাদের সামনের পথ দেখায়। আমার বিশ্বাস, ভারতের স্বাদ, ভারতের ঐতিহ্য এবং ভারতের গুণমান বিশ্বের মানুষকে এক নতুন অভিজ্ঞতা দেবে এবং ভারতের সঙ্গে এক নতুন সংযোগও তৈরি করবে। আমার প্রিয় দেশবাসী, এই মাসে দেশের অনেক অংশে নববর্ষ সহ অনেক পর্ব উৎসব পালিত হয়েছে। আর কিছুদিন পরেই 9 মে, 25শে বৈশাখ উপলক্ষে আমরা গুরুদেব ট্যাগোরের জন্মজয়ন্তী পালন করব। গুরুদেব বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একজন মহান লেখক এবং চিন্তাবিদ তো ছিলেনই, তিনি অনেক বিখ্যাত প্রতিষ্ঠানকেও আকার দিয়েছেন। গুরুদেব ট্যাগোর মানুষের জন্য এমন শিল্পের পক্ষে ছিলেন যেখানে স্থায়ী কর্মসংস্থানের পাশাপাশি গ্রামেরও কল্যাণ হয়। তার রবীন্দ্রসঙ্গীতের প্রভাব আজও সারা বিশ্বে রয়েছে। আমার জন্য শান্তিনিকেতনের ভ্রমণ অবিস্মরণীয় হয়ে আছে। এটি সেই ইনস্টিটিউশন যা তিনি সম্পূর্ণ সমর্পণের সঙ্গে লালন পালন ও সমৃদ্ধ করেছিলেন। তাকে আরো একবার আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বন্ধুগণ, মে মাস 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের কথাও মনে করিয়ে দেয়। আমি মা ভারতীর সকল বীর সন্তানদের প্রণাম জানাই, যাঁরা মানুষের মধ্যে দেশপ্রেমের ভাবনা জাগিয়ে তুলেছিলেন। এই সময়টা স্কুলের ছাত্রছাত্রীদের ছুটিরও সময়। আমার অনুরোধ যে
তারা যেন তাদের ছুটির পুরোপুরি আনন্দ উপভোগ করে এবং নতুন কিছু শেখার চেষ্টা করে গ্রীষ্মের এই মরশুমে। আপনারা সবাই নিজেদের স্বাস্থ্যেরও সম্পূর্ণ খেয়াল রাখবেন। আগামী মাসে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে কিছু নতুন বিষয় নিয়ে, দেশবাসীর কিছু নতুন কৃতিত্বের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।